সেদিনের সেই রাতে দুই নারী পুরুষের নগ্নতার সাক্ষী ছিল অপলার বেডরুম। যৌবনের এত জ্বালা, এ জ্বালা যে মেটানো সম্ভব এবং তার স্বাদ এত সুন্দর, এর আগে অপলা বোঝেনি কোনো দিন। সারা রাত রতিক্রিয়ায় মত্ত ছিল সেদিন ওই ঘরে ওই দুজন। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পটি একেবারে ভিন্ন স্বাদের, প্রেম এবং প্রতারণা এবং তার বদলা এক নারী কি করে নেয় তার সেই দুঃসাহসিক প্রচেষ্টা এবং সফলতার ওপর আজকের এই গল্পটি। অপলা আজকে একটু বেশি মাত্রাতেই ক্লান্ত। বাড়িতে ফিরেই তাড়াতাড়ি একটু কিছু খাবার খেয়ে দুটো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। শুতে না শুতেই চোখ ঘুমে জড়িয়ে এলো। হঠাৎই কিছুক্ষণ পর সশব্দে ক্রিং ক্রিং করে বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ঘুম ভেঙে গেল অপলার। এত রাতে কার ফোন? একটু যেন ওরও ভয় করছে। চোখ মুছে তাড়াতাড়ি একটু কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। ওপাশে ঋতিকার গলা। অপলারই শিগগিরই আয়, আমার খুব ভয় করছে। স্বপ্ন দেখলাম অনিমেষ আর নেই। কি হলো বলতো? কেন দেখলাম এরকম স্বপ্ন? তুই আয় অপলা, প্লিজ আয়, আমার খুব খুব ভয় করছে। এত আকুল হয়ে ঋতিকার গলা অপলা শুনল। ভয় তো অপলারও মনে হয় একটু করছে। অপলা কি বলবে আস্তে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, গাড়ি বার করছি, তুই দাঁড়া। ঋতিকা অনিমেষকে ভালোবেসে বিয়ে করে। ওরা তিনজনই খুব ভালো বন্ধু, অপলা, ঋতিকা আর অনিমেষ। কিন্তু এক রাতে অপলার জন্মদিনের পার্টিতে, আজ থেকে প্রায় 2 বছর আগে, ঋতিকার শরীর খারাপ থাকায় ঋতিকা যেতে পারেনি। আর সেদিনই রাতে ঘটে গেল অঘটনটা। ডিনার শেষে সবাই চলে যাওয়ার পরেও অনিমেষ যেন একটু বেশি মদ্যপান করে নেয় এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর সেদিন অপলা সেজেও ছিল খুবই সুন্দর করে। অপলাকে যেন অন্য রকম দেখাচ্ছিল। ফোন করে ঋতিকাকে। ঋতিকা বলে, এত যখন ড্রিঙ্ক করে ফেলেছ, গাড়ি চালানোটা উচিত হবে না। এত রাত্রিরে আর এসো না, ওখানেই থেকে যাও। কালকে বরঞ্চ সকালবেলা চলে এসো। আর কাল তো এমনি রোববার আছে, অফিস নেই, সুতরাং কোনো চিন্তা নেই, আমি একটা রাত চালিয়ে নেব বলে ঋতিকা ফোন রেখে শুয়ে পড়ে। কিন্তু অপলার বাড়িতে সেদিন কি কাণ্ড ঘটে যায়! নেশাগ্রস্ত অনিমেষ অপলাকে ঋতিকা ভেবে ভোগ করে। অবিবাহিতা অপলা যথেষ্ট যৌবনবতী এবং সুন্দরী, কিন্তু তা সত্ত্বেও কোনোদিন যৌবনের স্বাদ নিতে পারেনি। তাই হয়তো ও নিজেও জানতো না যে যৌবনের স্বাদ কাকে বলে। নিজের জন্মদিনের আনন্দে নিজেও কিছুটা নেশাগ্রস্ত থাকায় ভুল কি ঠিক বিচার করার শক্তি হারিয়ে ফেলেছিল অপলা এবং অনিমেষ। সেদিন সে রাতে অনিমেষের শক্ত বাহুর বন্ধনে আবদ্ধ হয় অপলা। অনিমেষের পুরুষালী শরীরের ডাকে দিক বিদিক ভুলে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায় অনিমেষকে। সেদিন রাতে অনিমেষের নেশাগ্রস্ত অবস্থায় ওর সুদৃঢ় বাহুর বন্ধন থেকে অপলা বেরোতে পারেনি না বেরোতে চায়নি। অনিমেষের পুরুষালী শরীরের ডাকে দিক বিদিক ভুলে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায় অপলা অনিমেষকে সেদিনের ওই রাতে। সেদিনের সেই রাতে দুই নারী পুরুষের নগ্নতার সাক্ষী ছিল অপলার বেডরুম। যৌবনের এত জ্বালা, এ জ্বালা যে মেটানো সম্ভব এবং তার স্বাদ এত সুন্দর, এর আগে অপলা বোঝেনি কোনো দিন। সারা রাত রতিক্রিয়ায় মত্ত ছিল সেদিন ওই ঘরে ওই দুজন। তারপর থেকে যেন অপলার নেশা হয়ে যায়। বাঘ যেমন রক্তের স্বাদ পায়,
অপলাও যেন ঠিক তেমনটাই পেয়েছিল। কারণে অকারণে ও শুরু করে অনিমেষকে ডেকে পাঠানো, অনিমেষকে ফোন করা, অনিমেষের অফিসে চলে যাওয়া, ওকে দেখা করার জন্য নানান আবদার এবং শারীরিকভাবে ওকে আকৃষ্ট করা এবং সফল হওয়া। কোন পুরুষ আছে যে চোখের সামনে দিনের পর দিন এমন ভরন্ত যৌবন আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখবে? বেশ কিছু মাস অপলা আর অনিমেষ যেন ভেসে গেল নিজেদের শরীর সুখে, এবং সবটাই অজানা রইল ঋতিকার। কেটে গেল বেশ একটা বছর। ঋতিকা কিচ্ছু জানল না, তার কারণ অনিমেষ প্রায়শই অফিসের কাজ, ট্যুর বা নানান পার্টির অজুহাত দিয়ে ঋতিকার কাছ থেকে সরে থাকার সুযোগ খুব সহজেই পেয়ে যেত। আর অপলা, সে তো বাড়িতে একা, ওর ক্ষেত্রে কোনো সমস্যাই ছিল না। ফলত একদিন অপলা প্রেগন্যান্ট হয়ে যায়। এবার বিষয়টা অন্য দিকে মোড় নেয়। অপলা অনিমেষকে প্রতিনিয়ত চাপ দিতে শুরু করে ঋতিকাকে ডাইভোর্স করে ওকে বিয়ে করার জন্য, না হলে ও ঋতিকাকে সবটা জানিয়ে দেবে, আর তাতে অনিমেষ আর ঋতিকার রিলেশন এমনিই কেটে যাবে। সুতরাং অপলা ঋতিকাকে যতটা চেনে, ঋতিকা এ সম্পর্ক মেনে নেবে না এবং ও সরে যাবে। অনিমেষ কিন্তু কোনোভাবে ঋতিকাকে সরে যাক এটা চায় না, এবং অনিমেষ তখন বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে বা ও কতটা শারীরিক চোরাবালিতে ঢুকে গেছে। অপলার এই হেন আচরণে প্রথমে অবাক হয় অনিমেষ, পরে বিরক্ত হয়। দিনের পর দিন অপলার ব্ল্যাকমেলিং বাড়তেই থাকে। অপলা খুব জলদি গাড়ি নিয়ে পৌঁছয় ঋতিকার বাড়ি। রাত তখন ঠিক 12টা। দরজার বেল বাজাতেই দরজা খুলে ঋতিকা। অপলা দেখে অন্ধকার ঘর। ও ঘরে ঢুকতেই আস্তে আস্তে ঘরের সব আলো জ্বলে উঠল, আর ঋতিকা হাততালি দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে। আজ আমার হ্যাপি বার্থডে? অপলা নিজেও ভুলে গেছিল। তাই তো, আজকে প্রায় 1 বছর তাতেই তো ঘটেছিল সেই অঘটনটা। শুরু হয়েছিল এক শরীরী খেলা। অপলা হেসে ঘরে ঢোকে, আশ্বস্ত করে নিজেকে, ও আজকে আমার জন্মদিন, সেই জন্যে ও আমাকে প্র্যাঙ্ক কল করে ডেকে এনেছে। ঋতিকা দরজা বন্ধ করে বলে, দাঁড়া, আমি রেডি হয়ে নিই, দুজনে আজকে হাইওয়ে ধরে একটু বেরিয়ে আসি। অপলা বলে, এত রাতে হাইওয়ে ধরে বেড়াতে যাবি? ঋতিকা বলে, চল না কলকাতা ছেড়ে হাইওয়ে ধরতে। ঋতিকা বলে, জানিস, আজ সকালে ফোন এসেছিল, অনিমেষ আর নেই। ও বলেছিল ট্যুরে যাচ্ছে শিলিগুড়ি, কিন্তু জানিস ওর ডেড বডি পাওয়া গেছে কোথায়? দার্জিলিংয়ের এক পাহাড়ের খাদে। বুঝলি কিছু? চমকে ওঠে অপলা। কি বলছে ও? থতমত খেয়ে যায়, বলে, আমি 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 কি করে জানবো? আমি তো এসব জানি না। রহস্যজনক হাসি ঋতিকা, বলে, ঠিকই তো, তুই কি করে জানবি? আমি তোর বউ, আমারই জানার কথা, তাই না? জানিস, তুই আর অনিমেষ একসাথে দার্জিলিং গেছিলিস, তার খবর পাই আমি। কি করে জানিস? দার্জিলিংয়ে যখন অনিমেষ নিরুদ্দেশ হয়ে যায় না, তোরা যে হোমস্টেটায় ছিলিস, সেই হোমস্টের যে মালকিন সে আমাকে ফোন করে। তার কারণ অনিমেষ ওই হোমস্টেতে রেজিস্ট্রেশন করেছিল আধার কার্ড দিয়ে। অনিমেষের আধার কার্ডে ফোন আর অ্যাড্রেস দুটোই ছিল। তাই ওই মালকিন বাড়িতে ফোন করে, আমি ফোন ধরি। ওখান থেকে তোর চেহারার বর্ণনা এবং ডিটেলস পাই। আমি ওখানকার থানায় কন্ট্যাক্ট করি। পরে থানা থেকে বডি ক্লেমের জন্য ফোন আসে। আজ সকালবেলার ফ্লাইটে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছই। সব কাজ শেষ করে আজ সন্ধ্যায় আমি ফিরে এসেছি। তুই জানিস অপলা, অনিমেষ আমাকে সবটা জানিয়ে গেছে। হ্যাঁ, ও একটা চিঠি লিখে গেছিল, আমি তার ড্রয়ারে পেয়েছি। সেই চিঠিতে অনিমেষ তোর এই 1 বছর ধরে
যা যা অসভ্যতামি নোংরামি অনিমেষকে নিচে টেনে নামানোর জন্য তুই করেছিলি অপলা, সবটা ও লিখে গেছে। ও এটাও লিখেছে, আমি যদি ওকে ক্ষমা করি তবেই ও শিলিগুড়ি থেকে ফিরবে, তা না হলে ও আর ফিরবে না। কিন্তু আমি ওকে আর জানাতে পারলাম না আমি ওকে ক্ষমা করলাম কি করলাম না। অপলা, আমি তোকে বোনের মতন বিশ্বাস করেছিলাম, আর তুই তার এই প্রতিদান দিলি। ও ও একটা ভুল করেছে, এটা ওর অন্যায়, কিন্তু দিনের পর দিন তুই ওকে সেই ভুলের সাথ দিয়েছিস, সেই ভুলটাকে আরও আরও ভুল থেকে অপরাধে নিয়ে গেছিস। এ দোষ তোর, এ দোষ থেকে আমি তোকে ছাড়বো না, তোকে শাস্তি পেতেই হবে, তোকে শাস্তি পেতেই হবে অপলা। এ কথা বলে ঋতিকা গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। এত জোরে গাড়ি চলছে, একে রাত্রির হাইওয়ে, বড় বড় লরি গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সেই গাড়ি কাটিয়ে কাটিয়ে শক্ত হাতে স্টিয়ারিং ধরে ঋতিকা এগিয়ে চলেছে। থামা, ভয় পেয়ে গেল অপলা। অপলা বলল, গাড়ি থামা, গাড়ি থামা বলছি ঋতিকা, গাড়ি থামা। ঋতিকাকে যেন ভূতে ভর করেছে। ঋতিকা একেবারে শক্ত হয়ে বলল, আমি গাড়ি থামাবো না, তুই আগে বল, তুই বল কি ঘটনা ঘটেছিল দার্জিলিংয়ে, পুরো ডিটেলস আমাকে জানা। তুই যতক্ষণ না কথা বলবি, যতক্ষণ না বলবি আমি গাড়ি থামাবো না অপলা, তুই বল। প্রচণ্ড ভয় পেয়ে যায় অপলা। অপলা দেখে কি বড় বড় গাড়িগুলো আসছে, আর সেই তার হেডলাইট কিভাবে গাড়ির মধ্যে পড়ছে, আর তা কীরকম জোরে জোরে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে ঋতিকা। ঋতিকা যদিও খুব ভালো গাড়ি চালায়, কিন্তু তা সত্ত্বেও একটা ভয় তো মানুষের থাকেই। সেই ভয়টাই গ্রাস করলো অপলাকে, আর সেই ভয়টাই পাওয়াতে শুরু করেছিল ঋতিকা অপলাকে। অপলা ভয় পেয়ে বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, আমি দোষ করেছি, সব দোষ আমার, আমি করেছি, সব দোষ আমার। ঋতিকা, তুই আমায় ক্ষমা কর। ক্ষমা? ক্ষমা তো পরে, আগে তো তুই বল দার্জিলিংয়ে তুই কী করেছিলি। আজ 1 বছর আগে আমার জন্মদিনে আমি প্রথম অনিমেষকে ভোগ করি। হ্যাঁ, আমি ভোগ করেছি অনিমেষকে। অনিমেষ একটু টেপসি ছিল ঠিক কথাই, কিন্তু আমি ওকে এই রাস্তাতে নিয়ে এসেছি। আমি বুঝতে পারিনি যৌবনের এই জ্বালা। আমি অনিমেষকে বাধ্য করি সেদিন আমার সঙ্গে বিছানা শেয়ার করার জন্য, সেদিন থেকে যাওয়ার জন্য আমি ওকে একটু বেশি খাইয়ে দিয়েছিলাম। ঋতিকা, আমি করেছিলাম। তারপর দীর্ঘ 1 বছরের এই মেলামেশায় আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। আমি ওকে চাপ দিতে শুরু করি আমাকে বিয়ে করার জন্যে, কিন্তু অনিমেষের চোখে তুইই ছিলিস। অনিমেষ শেষ দিন পর্যন্ত আমাকে বলেছে ও ঋতিকাকে ভালোবাসে, ও আমাকে কোনোদিনও সে স্থান দেবে না, কারণ ও তো আমাকে ভালোবাসে না। ও সবটাই করেছে আমার জোর, আমার জুলুমের জন্যে, আমার আমার নানান অঙ্গভঙ্গি এবং আমার নানান ওকে আকৃষ্ট করার জন্যে। এর জন্য সম্পূর্ণ দোষ ও আমাকে দিয়েছে। তুই জানিস ঋতিকা, শেষ দিন পর্যন্ত ও শুধু ঋতিকাই করে গেছে। আমি ওকে লাস্ট একটা সুযোগ দিয়েছিলাম। আমি ওকে আমরা একসঙ্গে দার্জিলিং গিয়েছিলাম, আমি বাধ্য করেছিলাম ওকে দার্জিলিং যেতে। আমি বলেছিলাম, ওখানে গিয়ে তুমি আমাকে শেষবারের মতন বলো, তুমি কি আমাকে জায়গা দেবে না দেবে না। কিন্তু অনিমেষ ওর সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। ও বলেছিল, না, ঋতিকা আমার জীবনে থাকবে, আমি তোমাকে কোনোভাবে কিছু করতে পারবো না, তুমি এটা অ্যাভয়েড করো, আর না হলে ঋতিকাকে আমিই সবটা জানিয়ে দেবো। আমি আর সহ্য করতে পারিনি ঋতিকা, এত প্রেম, এত ভালোবাসা তোর প্রতি, আর আমার জন্য কিচ্ছু নেই, আমি জীবনে কিচ্ছু পাবো না। আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিই, একদম ফেলে দিই আমি ওকে খাদে। পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায় অনিমেষের সুন্দর দেহটা। আমি দেখি, আমি ফেরত আসি হোমস্টেতে, আমার জিনিসপত্র প্যাক করে আমি বাড়িতে চলে আসি। বলে থামে অপলা, যেন একটু নিঃশ্বাস নেয়। ক্যাচ করে একটা আওয়াজ হলো, ঋতিকা গাড়িটা থামালো। যা যা বলল অপলা এতক্ষণ ধরে সবটা রেকর্ড হয়ে রইল, কারণ গাড়িতে উঠেই ঋতিকা ওর স্পাই ক্যাম্পটা ওপেন করে দিয়েছিল। গাড়ির স্পিড থামায়, নিয়ারেস্ট লোকাল থানায় গাড়িটাকে নিয়ে যায় ঋতিকা খুব ক্লান্ত শরীরে। সেখানে গিয়ে সেখানের ওসির সঙ্গে দেখা করে ঋতিকা, অপলাকে সঙ্গে নিয়ে জমা দেয় সেই ভিডিও টেপ সহ ভিডিওটি। ফেরত আসে বাড়িতে ঋতিকা একা, ক্লান্ত শ্রান্ত শরীরে। বাড়ি এসে
কান্নায় ভেঙে পড়ে রীতিকা। চিৎকার করে বলে, অনিমেষ, কেন করলে? কেন করলে অনিমেষ? কেন করলে এরকম? আমার সঙ্গে কেন করলে অনিমেষ? আমরা তো কত সুখে ছিলাম। কেন এ ভুল করে নিজের জীবনটা সাথে আমার জীবনটাও তুমি নষ্ট করে দিলে অনিমেষ? আমি তো ভালোবাসতাম তোমাকে, তুমিও তো ভালোবাসতে, কিন্তু এটা কি হলো অনিমেষ? এবার আমার কি হবে? আমি কি করে থাকবো অনিমেষ? আমার কি হবে? বন্ধুরা, আমাদের জীবন পথে চলতে চলতে আমরা নানান রকম বন্ধু পাই। তার ভেতর আমাদের কিছু ভালো, কিছু মন্দ। অবশ্যই সব মানুষ সমান হন না। অনেক বন্ধু আছে যাদের সান্নিধ্যে এসে আমাদের জীবন সুন্দর হয়েছে, আবার অনেক বন্ধু আসে যাদের জীবনে আমাদের জীবন শেষ হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের জীবনে কি এরকম 20 বন্ধু পেয়েছেন কেউ? যদি পেয়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।